একসাথে 4টি দল মাঠে নামিয়ে তামিমের বোর্ড দেখাচ্ছে চমক। দরজা খোলা থাকলেও দেশে আসছেন না জাহানারা আলম। অন্যদিকে পাকিস্তানের ইমরান খানকে এখনও থাকতে হচ্ছে 4 দেয়ালের বন্দি ঘরে। আর দেশের ফুটবলে এশিয়ান কাপের সম্ভাবনা এখনও আছে ঝুলে। তবে নতুন মেসি সমর্থকদের দেখাচ্ছে আশার আলো। ক্রিকেট ও ফুটবলের ব্যতিক্রমী সব খবর একসঙ্গে আজকের এপি স্পোর্টসে। সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। বাংলাদেশ দলের লাল সবুজ জার্সি আবারও গায়ে জড়াতে চান জাহানারা আলম। বিসিবিও দিয়েছে গ্রিন সিগন্যাল। তারপরও এশিয়া কাপ জয়ী টাইগ্রেস পেসারের কেন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে অনীহা, জাহানারার সঙ্গে কথা বলেছেন সাজ্জাদ খান। 2 বছর হতে চলল অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস জাহানারা আলমের। 3 মাসের ভিসা আর বোর্ড থেকে 2 মাসের ছুটি নিয়ে গেলেও সেটি গিয়ে ঠেকেছে 20 মাসে। সিডনির ঘরোয়া লিগে খেলার পাশাপাশি লেভেল 2 সম্পন্ন করে কোচিংও করাচ্ছেন, অথচ তার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত বোর্ডে রয়েছে দেশের নারী ক্রিকেট উন্নয়নের মহাপরিকল্পনা, যা বাস্তবায়নে প্রয়োজন অভিজ্ঞ ও আইকনিক ক্রিকেটারদের, যাদের দেখে অনুপ্রাণিত হবে নতুন। ডেফিনেটলি সে বাংলাদেশকে কিন্তু অনেক দিয়েছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কত্ব করেছে কয়েক বছর, এবং আমরা চাই এই ধরনের যারা এরকম এক্সপেরিয়েন্সড ক্রিকেটার আছে তারা আবার দলের সাথে সম্পৃক্ত হোক। এখন দেশের ক্রিকেটের সাথে নাই, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমরা চেয়েছিলাম যে এই ধরনের সাবেক ক্রিকেটার যারা আছে তারা খেলা, এখনও তো সে খেলা ছাড়েনি, তারপরেও খেলা ছেড়ে দিলেও যাতে আমাদের এই উইমেন ক্রিকেটের সাথে ইনভলভ থাকে, সেটা আমরা চেয়েছিলাম। মেয়েদেরকে আমরা এনকারেজ করছি তারা যাতে কোচিং পেশায় আরও সক্রিয় হয়, কারণ আমাদের এখানে লেভেল 1, 2, 3 এগুলি বাংলাদেশে এখন হচ্ছে কোচিং। সুতরাং এই লেভেলে যাতে তারা আসতে পারে সেই দিকে আমরা বেশি মনোযোগী হচ্ছি ইনশাল্লাহ। এবং তাছাড়া আরেকটি জিনিস হলো, আমরা যদি এরকম পাই যে মেয়েদের অ্যাবসলিউটলি একটি একাডেমি থাকবে, যেটা ছেলেদের আছে, মেয়েদেরও এরকম একটি থাকবে, সেটারও আমরা চিন্তা ভাবনা করছি। জাহানারাকে জাতীয় দলের অংশ হওয়ার প্রস্তাবের পাশাপাশি বোর্ড থেকে দেওয়া হয় বিভাগীয় পর্যায়ে মেন্টর হওয়ার প্রস্তাবও। তবে মেয়েদের খেলাধুলায় সেফ গার্ডিং পলিসি বা সুরক্ষা নীতিমালা চালু না হলে মানসিকভাবে আবারও ভেঙে পড়ার শঙ্কা দেখেন জাহানারা। আমি কৃতজ্ঞ বোর্ডের প্রতি এই জন্য যে ওনারা এখনো আমার জন্য বাংলাদেশ টিমের দরজা ওপেন রেখেছেন এবং সবসময় আগে আমাকে বলছেন যে তুমি কি চাও, কবে আসতে চাও। হ্যাঁ, এবং আমি অপেক্ষা করছি যে, দেখুন, আমি যে সিচুয়েশন থেকে এখানে এসছি এবং এখানে আসার পরে আবার যে এখানে থাকতে খুব বেশি ভালো লাগছে তা কিন্তু না। আমার মন পড়ে আছে বাংলাদেশ টিমের জন্য। তো আমি ওই সিচুয়েশনে আবার আমি বোঝাতে পারবো না, আমি ইন ডিটেলস আপনাকে এখন কিছুই বলছি না। ওই সিচুয়েশনে আমি আবার ফেরত যেতে চাই না। আমি চাই যে একটা রুলস মোতায়েন করা হোক, একটা সেফ গার্ডিং পলিসি। সেফ গার্ডিং পলিসি ডাজন্ট মিন যে শুধু সেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্টকেই প্রোটেস্ট করা হবে। হ্যাঁ, সেফ গার্ডিং পলিসির মধ্যে এমনও কিছু থাকতে হবে যে কোনো নারী হয়ে নারী যেন পাওয়ারের মিসইউজ না করে, কোনো মেয়ে হয়ে কোনো মেয়ে, এমনকি ইভেন প্লেয়ার, সামান্য একজন প্লেয়ার হয়ে একজন প্লেয়ার কলিগকে যেন মেন্টালি টর্চার না করে। জাহানারার দাবি, দলের মাঝে এমন কিছু ব্যাপার আছে যা তাকে সুস্থ থাকতে দেবে না। শুধু কয়েকজনের কুপ্রস্তাবই নয়, মানসিকভাবে তাকে অসুস্থ করে তুলেছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন জাতীয় দলের বড় একটা অংশ। জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে দেশের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। এক উঠতি ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে অনূর্ধ্ব 19 নারী দলের নির্বাচক সজল চৌধুরী ও কোচ রুহুল আমিনকে বহিষ্কার করেছে বোর্ড। আরও কিছু অভিযোগ নিয়ে চলছে তদন্ত, যার প্রমাণ মিললে দেয়া হবে কঠিন শাস্তি। দলের মাঝে গ্রুপিং এর ব্যাপারটিকেও আমলে আনা হয়েছে। এ ব্যাপারে নারী উইং চেয়ারম্যান দিলেন কড়া হুঁশিয়ারি। আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের এই মেয়েদের ক্রিকেটের ভিতরে কোনো গ্রুপিং থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। দেশের জন্য সবাই খেলবে এবং দেশের স্বার্থ কথা চিন্তা করেই খেলবে। এবং আরেকটি জিনিস হলো, যে সমস্ত অভিযোগগুলি আমরা পেয়েছি সেগুলি তদন্তাধীন, অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে, আপনারা জানেন, ইতিমধ্যে আমি নিয়েছি। এবং আমি এতটুকু বলেছি তাদেরকে যে কোনো ধরনের যদি অনিয়ম, বিশৃঙ্খলা বা কোনো ধরনের গুরুতর অভিযোগ কারো বিরুদ্ধে শুনি, তাকে
আমাদের এই উইং আর রাখা হবে না, এইটুকু মেসেজ আমি দিয়েছি। জাহানারার মতো ফিট ও এক্সপ্রেস পেসার না থাকায় মারুফা নির্ভর হয়ে পড়েছে বাংলাদেশ দল। একক নির্ভরতা ও উঠতি বয়সী কাঁধের উপর বাড়তি চাপ বারবার ইনজুরিতে ফেলছে মারুফাকে। জাহানারা, রুমানা সালমাদের নিয়ে যে দল 2018 এশিয়া কাপে পড়েছিল বিজয়ের মুকুট একসঙ্গে সিনিয়র ক্রিকেটারদের ছেটে ফেলায় এশিয়া কাপ যেন এখন দিবাস্বপ্ন। আগের বোর্ডগুলো বুঝতে না পারলেও নতুন কমিটি ঠিকই অনুধাবন করছে সিনিয়র ক্রিকেটারদের অবদান ও সম্ভাবনা। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। বাংলাদেশের কাছে হেরে দিশেহারা অস্ট্রেলিয়া পরিবর্তন এনেছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। প্রথম টেস্টে ব্যর্থ জেক ওয়েদারাল্ডের জায়গায় 3 বছর পর টেস্ট দলে ফিরেছে ম্যাথিউ রেঞ্চ। তবে এক রেঞ্চই কি পারবে অস্ট্রেলিয়াকে বাঁচাতে? দ্বিতীয় টেস্টে টাইগারদের চ্যালেঞ্জের বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের কাছে 9 উইকেটের ঐতিহাসিক হারের ধাক্কাটা যেন এখনও কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে টাইগারদের কাছে প্রথম টেস্ট হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামার আগেই ব্যর্থ ওপেনার জেক ওয়েদারাল্ডকে সরিয়ে দলে ডাকা হয়েছে ম্যাথিউ রেঞ্চকে। বাংলাদেশকে সামলাতে অস্ট্রেলিয়ার এই পরিবর্তনই এখন আলোচনার কেন্দ্রে। প্রথম টেস্টে 2 ইনিংসে ওয়েদারাল্ডের ব্যাট থেকে এসেছে মাত্র 23 রান। একটি ইনিংসে তো ফিরেছেন 0 রানে। এমন ব্যর্থতার পরেই তাকে বাদ দিয়ে ফিরিয়ে আনা হয়েছে রেঞ্চকে। অথচ এই বাঁহাতি ব্যাটার সর্বশেষ টেস্ট খেলেছেন 3 বছরেরও বেশি আগে, 2023 সালে ভারতের বিপক্ষে। টেস্ট না খেললেও রেঞ্চ অবশ্য এতদিন ক্রিকেটের বাইরে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলায় এই ব্যাটার সবশেষ শেফিল্ড শিল্ডে করেছেন প্রায় 500 রান। তবে এবার তাকে দিতে হবে একসাথে 2 পরীক্ষা, এক আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের চাপ, অন্যটি আত্মবিশ্বাসী বাংলাদেশের বোলারদের সামলানো, সাথে দলে নিজের জায়গা পাকাপোক্ত করার চ্যালেঞ্জ তো থাকছেই। সব মিলিয়ে কাজটা মোটেও সহজ হচ্ছে না রেঞ্চের জন্য। প্রথম টেস্টে বিধ্বংসী জয় পাওয়া বাংলাদেশকে সামলাতে কেবল এক টপ অর্ডার ব্যাটারকে বদলালেই হবে না, বাকিদেরও ফিরে আসতে হবে নিজেদের চেনা রূপে। সেখানে ব্যর্থ হলে 3 বছর পর প্রত্যাবর্তনের টেস্টে রেঞ্চের পারফরম্যান্স খুব একটা মাথা ব্যথার কারণ হবে না বাংলাদেশের। ডারউইনের পর ম্যাকেতেও গল্পটা যদি বাংলাদেশের ক্রিকেটাররাই লিখতে পারে, তাহলে বদলে যেতে পারে 150 বছরের টেস্ট ক্রিকেটের অনেক ইতিহাস। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট। ভালো নেই পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বে রূপ নেয়া 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে বন্দী রয়েছেন। কারাগারে থাকাকালে হারিয়েছেন ডান চোখের দৃষ্টিশক্তি। বিস্তারিত ফাতেন ইশরাকের রিপোর্টে। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মঞ্চ, সবখানেই ইমরান খানকে নিয়েছিল জনপ্রিয়তার ঢেউ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 73 বছর বয়সী পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে এক একটি দিন পার করতে হচ্ছে বন্দিশালায়। কিছুদিন আগেই জেল জীবনের 3 বছর পূর্তি হয়েছে। নানা রোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ভালো নেই মোটেও। একটা সময় ইমরানের নাম ছিল সবার মুখে মুখে, পাকিস্তানের কোটি হৃদয়ের স্বপ্নের নাম, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, দুর্দান্ত ফাস্ট বোলার। 1992 সালে পাকিস্তানের ইতিহাসের প্রথম বিশ্বকাপটাও এসেছিল তারই হাত ধরে। লায়ন অফ লাহোর নামে পরিচিত সেই অধিনায়ককে সেদিন লাখো মানুষ দেখেছিল বিজয়ের ট্রফি হাতে। তখন কে বা ভেবেছিল একদিন এই মানুষটিকেই কারাগারের দেয়ালের ভেতর কাটাতে হবে 70 বয়সে এসে। খেলোয়াড়ি জীবনের সাফল্যের মতো রাজনীতিতে নাম লিখিয়েও পেয়েছিলেন সফলতা, হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে মুসলমানদের মর্যাদাকে শুধু অভিযোগের বিষয় হিসেবে নয়, আত্মসম্মানের প্রশ্ন হিসেবে সামনে আনতে চাওয়ায় কাল হয়েছিল ইমরানের জন্য। এমনকি অনেকের অভিযোগ জাতিসংঘে বুক ফুলিয়ে চলা পশ্চিমাদের তোয়াক্কা না করাই তার রাজনৈতিক পতনের মূল কারণ ছিল। একাধিক মামলায় সাজাপ্রাপ্তের পাশাপাশি সবশেষ 2023 সালের 5 আগস্ট তোষাখানা মামলায় 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর থেকে 3 বছর যাবৎ পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান। তার পরিবারের তথ্য মতে বর্তমানে ইমরান ডান চোখের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার মতো গুরুতর রোগে ভুগছেন। এর মধ্যে ইমরানের আইনজীবী এবং রাজনৈতিক দলের অভিযোগ তাকে দীর্ঘ সময় একাকী অবস্থায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে। তাই তো এখন প্রশ্ন, একসময়ের কিংবদন্তির জীবনের বাকি সময়টুকুও কি কাটবে এই কারাগারের 4 দেয়ালের ভেতরেই?
সম্প্রতি ইমরান খানের সুচিকিৎসার জন্য পাকিস্তান সরকারকে একটি খোলা চিঠি দিয়েছিল বিশ্বের 14 জন সাবেক ক্রিকেট অধিনায়ক। 22 গজ ছেড়ে রাজনীতির ময়দানে এসে বিতর্ক, জেল, জুলুম, নির্বাসিত জীবন, এই সবকিছুই সহ্য করেছেন বাংলাদেশের সাকিব, মাশরাফি, দুর্জয়, শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রানাতুঙ্গাদের মতো লিজেন্ডরা। কিন্তু ইমরান খানের মতো এমন করুণ পরিণতি হয়নি কারোই। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। এখনো চূড়ান্ত নয় বাংলাদেশের অংশগ্রহণ, অপেক্ষা ফিফার গ্রিন সিগন্যালের। বাফুফে সভাপতি আশাবাদী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে হামজারা খেলবে আসিয়ান কাপেই। বিস্তারিত রাকিবুল হকের রিপোর্টে। আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বাফুফে খেলতে চাইলেও ফিফা থেকে এখনো মেলেনি অনুমতি, ফলে আসিয়ান কাপে বাংলাদেশের খেলা এখনো নিশ্চিত নয়। ফিফা থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় বাফুফে। সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোয় ঘরের মাঠে টুর্নামেন্ট খেলতে চেয়েছিল বাফুফে, তবে হুট করে আসিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগ আসলে সেটি লুফে নেওয়ার চেষ্টা করে বাফুফে। তবে ফিফা থেকে এখনো সবুজ সংকেত না পাওয়ায় সেই উইন্ডোতে বাংলাদেশ দল কার বিপক্ষে খেলবে তা এখনো অজানা। সমর্থকদের প্রত্যাশা ঘরের মাঠে টুর্নামেন্ট নয়, বাংলাদেশ খেলুক আসিয়ান কাপের মতো বড় মঞ্চে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে আসিয়ান কাপই হতে পারে বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়ের সেরা সুযোগ। বাফুফে সভাপতি ফিফার অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। রাকিবুল হক, এশিয়া পোস্ট। বয়সটা সবে 8, অথচ এরই মধ্যে ফুটবল মাঠে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সিরো মেসি। দুর্দান্ত ড্রিবলিং, গোলের নেশা আর অসাধারণ ফ্রিকিক, জুনিয়র মেসির পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল প্রেমীরা। তাহলে কি বাবার পথে হাঁটছেন সিরো? ফাতিন ইশরাক জানাচ্ছেন বিস্তারিত। আপনি যদি মেসির খুদে সংস্করণ দেখতে চান তাহলে শুধু সিরো মেসিকে দেখুন। জুনিয়র মেসির কীর্তি না দেখে তো আর এমনটা বলার কথা না ঠোঁটকাটা স্বভাব সম্পন্ন সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচের। বয়স মাত্র 8 বছর, কিন্তু এর মধ্যেই বয়সভিত্তিক ফুটবলে তার কিছু পারফরম্যান্স ভবিষ্যৎ নিয়ে কৌতূহল তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, একদিন কি বাবার মতোই কিংবদন্তি হয়ে উঠতে পারবেন সিরো? সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে ইন্টার মায়ামির অনূর্ধ্ব 8 দলের হয়ে ড্রিমস কাপে সিরোর পারফরম্যান্স। টুর্নামেন্টে ইন্টার মায়ামি চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সিরো হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেমিফাইনালে সিরোর একটি দুর্দান্ত ফ্রি কিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর ফাইনালেও জোড়া গোল করেন তিনি। সিরোর খেলায় সবচেয়ে বেশি যে বিষয়টি নজর কেড়েছে তা হলো তার বল নিয়ন্ত্রণ, একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে ওঠার চেষ্টা এবং গোল করার প্রবল আগ্রহ। তবে বাবার সঙ্গে তার একটি বড় পার্থক্যও রয়েছে। লিওনেল মেসি বাঁ পায়ের জাদুকর হলেও সিরো ডান পায়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার ফ্রি কিক গোলগুলোতে ডান পায়ের অসাধারণ শটের দক্ষতাও দেখা গেছে। লিওনেল মেসিও আগেই তার 3 ছেলের ফুটবলের ধরন নিয়ে কথা বলেছেন। তার মতে থিয়াগো তুলনামূলকভাবে বেশি চিন্তাশীল ও সংগঠক ধরনের খেলোয়াড়। মাতেও আক্রমণ ভাগে গোল করতে পছন্দ করে, আর সিরো বেশি বিস্ফোরক, মুখোমুখি লড়াই আগ্রাসী এবং একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে খেলতে পছন্দ করে। তাই তো এখন প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে বাবার লিগ্যাসি ধরে রাখতে পারবেন তো সিরো? যদিও বাবার মতো হয়ে উঠতে সিরোকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। কঠোর অনুশীলন, মানসিক দৃঢ়তা, চোটমুক্ত থাকা, সঠিক কোচিং, প্রতিযোগিতামূলক পরিবেশ, ধারাবাহিক পারফরম্যান্স, সবকিছুর মধ্য দিয়ে যেতে হবে জুনিয়র মেসিকে। তবে বাবার মৃত্যুর পর লিও মেসির ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার মাঝে সিরোর বয়সভিত্তিক ফুটবলে আলোচনায় আসা স্বাভাবিকভাবেই মেসি ভক্তদের মাঝে নতুন স্বপ্ন তৈরি করেছে। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। অস্ট্রেলিয়ায় জাতীয় দল আর এইচপি, দক্ষিণ আফ্রিকায় ইমার্জিংয়ের সঙ্গে এবার যোগ হচ্ছে বাংলাদেশ এ দল। একসঙ্গে বাংলাদেশের 4টি দল আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নামিয়ে নিজেদের ক্রিকেট পাইপলাইনের গভীরতায় যেন জানান দিচ্ছে বিসিবি। দেশের নরবরে পাইপলাইন কি তবে এবার শক্ত ভিত পাচ্ছে? বিস্তারিত ইখতিয়ার বকুলের রিপোর্টে। বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে বের হয়ে বিমানবন্দরের পথে নাইম শেখ, মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকায় আগে থেকেই থাকা ইমার্জিং দলের হয়ে জাকির হাসান ও নাইম হাসানরা খেলছেন। সব মিলিয়ে একসঙ্গে বিশ্বের 4টি জায়গায় ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় দল থেকে শুরু করে এ দল, এইচপি ও ইমার্জিং কোনো পর্যায়ের ক্রিকেটারই বসে নেই।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলও ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে 4 দিনের ম্যাচ খেলছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় জাতীয় দলের হয়ে খেলছেন নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজরা। একই দেশে হাই পারফরম্যান্স দলের হয়ে শীর্ষ পর্যায়ের টপ ইন্ড টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত সাব্বির রহমান, জিসান আলমরা। একসঙ্গে বিশ্বের 4টি জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদের খেলা, এতে পাইপলাইন শক্তিশালী হবে এমনটাই মনে করেন জাতীয় দলের 3 ফরম্যাটেই খেলা নাইম শেখ। যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমার্জিং টিম, এইচপি টিম, তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে, তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন। তামিম ইকবালের নতুন বোর্ডের পরিকল্পনায় ব্যস্ত থাকছেন দেশের জুনিয়র সিনিয়র সব ক্রিকেটাররা। নিয়মিত ম্যাচ খেলার মধ্য দিয়ে নিজেদের আরও পরিণত করে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবেন, সেটাই প্রত্যাশা। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপি স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল, খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপি স্পোর্টসে।